প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীতে আমার কাছে অফলাইন ব্যাচে ভর্তি হয়েছো তাদের মধ্যে অনেকেই স্কুলের পরীক্ষার কারণে নিয়মিত ক্লাস করতে পারছো না বা একদমই ক্লাস করতে পারোনি। আর এই জন্য আমরা নবম শ্রেণীর অফলাইন ব্যাচের 16ই জুলাই থেকে যে ক্লাসগুলো শুরু হয়েছে সেই ক্লাসগুলোর ভিডিও রেকর্ড তোমাদের জন্য করব। তা আমাদের অফলাইন ব্যাচে প্রথম ক্লাস শুরু হয়েছে সিলেবাসের 6ষ্ঠ অধ্যায় থেকে, এই জন্যে আমরা 6ষ্ঠ অধ্যায়ের ভিডিও করছি তোমাদের জন্য। তো দেখো, আমাদের 6ষ্ঠ অধ্যায়ের নাম কি? 6ষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব। বস্তুর ওপর তাপের প্রভাব। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি পড়ব? এই চ্যাপ্টারে আমরা পড়ব, ধরো একটা বস্তু, এই বস্তুকে যদি হিট দেওয়া হয়, অর্থাৎ তাপ যদি দেওয়া হয়, তাপ, তাহলে এই বস্তুর কি হবে? বস্তুর কোন কোন ধর্মের পরিবর্তন হবে? এটা যদি একটা কঠিন বস্তু হয় তাহলে এর দৈর্ঘ্য, এর পৃষ্ঠের ক্ষেত্রফল, এর আয়তন চেঞ্জ হতে পারে। যদি তরল পদার্থ হয় তাহলে এর আয়তনের চেঞ্জ হতে পারে। যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে এর আয়তন বা চাপ এগুলো চেঞ্জ হতে পারে। সেটা আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারে আলোচনার বিষয় হচ্ছে দুইটা। এক, কোনো বস্তুকে তাপ দিলে কি হয়, অর্থাৎ তাপের প্রভাব। আর দুই হচ্ছে তাপের পরিমাপ। তাপের পরিমাপ মানে কি? মানে তাপ যদি একটা রাশি হয় তাহলে সেই রাশিটা আমাদের মাপতে হবে। ধরো আমরা জানি বরফকে গলাতে তাপ লাগে, তাপ দিলে বরফ গলে। এখন ধরো 2 কেজি বরফকে গলাতে তাহলে কতটুকু তাপ লাগবে? কিংবা আমরা জানি পানিকে ফুটাতে তাপ লাগে, তা যদি এখন তাহলে 10 লিটার পানিকে ফুটাতে কতটুকু তাপ লাগবে? যে কোনো বস্তুকে যদি তুমি উষ্ণ করতে চাও, শীতল থেকে উষ্ণ করতে চাও, ঠান্ডা থেকে গরম করতে চাও, তাহলে তাপ লাগে। তাহলে এই তাপটা কতটুকু লাগবে সেইটা আমরা এই অধ্যায়ে পরিমাপ করা শিখব। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা দুইটা জিনিস পড়ব। বস্তুকে তাপ দিলে বস্তুর কি হয়, বস্তুর কোন কোন ধর্মের পরিবর্তন হয়, আর দুই হচ্ছে তাপের পরিমাপ করা শিখব। তাপটাকে আমরা মাপা শিখব। এই তাপের পরিমাপ করা হয় যে অংশে, এটাকে বলে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি এটা পদার্থবিজ্ঞানের একটা শাখা। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের পরিমাপ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলে ক্যালোরিমিতি। আমরা এই ক্যালোরিমিতি সম্পর্কেও এই চ্যাপ্টারে পড়ব। তাহলে আমাদের চ্যাপ্টারের প্রথমে আমরা পড়ব বস্তুকে তাপ দিলে আসলে কি হয়, কঠিন বস্তুকে তাপ দিলে কি হয়, তরল বস্তুকে তাপ দিলে কি হয়, গ্যাসীয় পদার্থকে তাপ দিলে কি হয়। তো তাহলে চলো আমরা পড়া শুরু করি। এখন একটা প্রথম কথা হচ্ছে কি, চ্যাপ্টারের নাম বস্তুর ওপর তাপের প্রভাব। তাপ জিনিসটা আসলে কি এইটা আগে আমরা শিখব এবং খুব ভালোভাবে এটা আমরা শেখার চেষ্টা করব যে তাপ আসলে কি। তো চলো দেখি, এখানে লেখা আছে কি, তাপের প্রাচীন মতবাদ। তো এখন দেখবা বর্তমানে যদি যে কাউকে যদি জিজ্ঞেস করো তাপ কি, বলবে তাপ এক প্রকার শক্তি। এক কথায় শেষ, তাপ এক প্রকার শক্তি। কিন্তু এই কথাটা কি আমরা প্রথমেই কি একজন সরাসরি বলে দিছিল তাপ এক প্রকার শক্তি? তাপ যে এক প্রকার শক্তি, আমরা তো অনেক শক্তির নাম জানি, শব্দ শক্তি জানি, বিদ্যুৎ শক্তি জানি, কিংবা ধরো আলোক শক্তি জানি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, অনেক রকম শক্তির নাম জানি। তো তাপ যে আসলে এক প্রকার শক্তি এটা আমরা কিভাবে জানলাম? আগেই তো আর জানতাম না। তাহলে তাপ যে শক্তি এটা জানার আগে মানুষ কি জানতো বা তাপকে কি মনে করা হতো, সেটাই হচ্ছে তাপের প্রাচীন মতবাদ। অর্থাৎ এটা অনেক আগে মনে করা হতো, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাচীন মতবাদ। তো প্রাচীন মতবাদে যেটা হতো, এখানে ধরো তাপকে মনে করা হতো এক ধরনের পদার্থ। ওকে, তাপ হচ্ছে এক ধরনের পদার্থ। আরো ভালো করে বললে এটা এক ধরনের তরল পদার্থ।
ঠিক আছে। তাপকে মনে করা হতো এক ধরনের পদার্থ বা খানিকটা তরল পদার্থ, আর এই তরল পদার্থের নাম দেওয়া হয়েছিল ক্যালোরিক। তরল পদার্থটার নাম দেওয়া হয়েছিল ক্যালোরিক, অর্থাৎ তখন মনে করা হতো তাপ হচ্ছে এক ধরনের পদার্থ, আর সেই পদার্থটার নাম হচ্ছে ক্যালোরিক। অর্থাৎ ধরো এটা একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, যে কোনো একটা বস্তু, ধরো এটা লোহা, ধরলেই হলো, ধরো লোহা। তো এই লোহার মধ্যে ক্যালোরিক নামক যে পদার্থটা, প্রচুর পরিমাণে আছে। এক খণ্ড লোহার মধ্যে ধরো ওই ক্যালোরিক নামক যে পদার্থ সেটা প্রচুর পরিমাণে আছে, তখন আমরা বলবো এটা একটা উষ্ণ বস্তু। এটা একটা উষ্ণ বস্তু, তার মানে এই বস্তুটা খুব গরম বস্তু। কেন গরম বস্তু? কারণ এর মধ্যে প্রচুর ক্যালোরিক নামক পদার্থটা আছে, অর্থাৎ তাপ আছে। জিনিসটা ভালো করে বুঝবা কিন্তু ভাই, তাপ মানেই ক্যালোরিক। তাপ কি? এক ধরনের পদার্থ, পদার্থটার নাম কি? ক্যালোরিক। তাইলে যে পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরিক নামক পদার্থটা মিশ্রিত আছে সেটা একটা উষ্ণ বস্তু। আর যার মধ্যে ক্যালোরিক কম আছে, যার মধ্যে ক্যালোরিকটা কম আছে, সেটাকে আমরা বলবো শীতল বস্তু। সেটাকে আমরা বলবো শীতল বস্তু। এখন ধরো এটা একটা উষ্ণ বস্তু, অর্থাৎ গরম বস্তু, এটা একটা শীতল বস্তু। এদের যদি পাশাপাশি তুমি রেখে দাও, তাহলে আমরা ধারণা করতাম প্রাচীনকালে যে এই ক্যালোরিক নামক যে পদার্থটা, ট্রান্সফার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার মানে কি? যার মধ্যে ক্যালোরিক আছে তার মধ্যেই তাপ আছে, যার মধ্যে ক্যালোরিক বেশি তার মধ্যে তাপ বেশি, যার মধ্যে ক্যালোরিক কম তার মধ্যে তাপ কম। একটা গরম বস্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, এর মানে কি? মানে এই গরম বস্তু থেকে এই ক্যালোরিক নামক পদার্থটা বের হয়ে যাচ্ছে। বা একটা শীতল বস্তু উষ্ণ হচ্ছে, এর মানে কি? মানে ওই শীতল বস্তুতে ক্যালোরিক নামক পদার্থটা আসছে। কথা ক্লিয়ার? এটা ছিল প্রাচীন মতবাদ, এটা সত্যি না, কিন্তু এটা খুবই একটা গ্রহণ করার মতন একটা মতবাদ তখন ছিল। লজিক্যালি এটা এত স্ট্রং ছিল যে মানুষ এটাকে সত্যি বলে মনে করত, যে তাপ এক প্রকার পদার্থ যার নাম ক্যালোরিক। এটা যার মধ্যে বেশি থাকে সেটা গরম, যার মধ্যে কম থাকে সেটা ঠান্ডা। গরম বস্তু ক্যালোরিক ছেড়ে দেয়, শীতল বস্তু ক্যালোরিক গ্রহণ করে। যে ক্যালোরিক ছেড়ে দেয় সে ধীরে ধীরে ঠান্ডা হয়, যে ক্যালোরিক গ্রহণ করে সে ধীরে ধীরে গরম হয়। এটাই হচ্ছে প্রাচীন মতবাদ ছিল, কিন্তু এই তত্ত্বটা পরবর্তীতে এসে ভুল প্রমাণ হয়েছে। তবে এই যে ক্যালোরিক নামক যে পদার্থটা, এইখান থেকেই তখন বলা হতো যে তাপের একক কি? তাপের একক হচ্ছে ক্যালোরি। তাপের একক কি? তাপের একক হচ্ছে ক্যালোরি। এই যে আমরা তাপের একক ব্যবহার করি ক্যালোরি, এত এই ক্যালোরি শব্দটা এত জনপ্রিয়, এটা কিন্তু এই ক্যালোরিক নামক এই শব্দটা থেকে আসছে। তো এটা গেল তাপের প্রাচীন মতবাদ। এরপরে আমরা পড়ব কি? তাপের আধুনিক মতবাদ। তার মানে আধুনিক কালে এসে তাপকে কি বলা হচ্ছে এইটা আমরা এখন পড়ব। চলো, তো এবার আমরা পড়ব তাপের আধুনিক মতবাদ। আধুনিক মতবাদে এসে তাপকে কি বলা হচ্ছে দেখো। আধুনিক মতবাদে এসে দেখো লেখা আছে এখানে তাপের গতিতত্ত্ব। কি? গতিতত্ত্ব। তো গতিতত্ত্বে আমরা পরে আসছি।
আধুনিক মতবাদে এসে বলা হচ্ছে তাপ আসলে কোনো পদার্থ না, তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। কেন? যখনই আমি বলবো তাপ এক প্রকার শক্তি, তখনই প্রশ্ন আসবে কেন শক্তি, কেন এটাকে শক্তি বলছি? তাহলে প্রশ্ন আসলো যে কেন তাপ কেন শক্তি? এর কারণ হচ্ছে তাপ দ্বারা কাজ করা যায়। কি বললাম? তাপ দ্বারা কাজ করা যায়। আমরা আগেই পড়ছি চতুর্থ অধ্যায়ে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ শক্তি দিয়েই কাজ করা যায়। তাপ দিয়ে যেহেতু কাজ করা যায়, তাহলে তাপ এক লজিক্যালি তাপ কি? শক্তি। আবারও বলছি কথাটা, শক্তি দিয়েই কাজ করতে হয়, আর তাপ এক প্রকার তাপ দিয়ে কাজ করা যায়, অর্থাৎ তাপ এক প্রকার কি? শক্তি। তাহলে তাপ শুধু কাজই করতে পারে না, আরও কারণ আছে। তাপ অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। কি বললাম? তাপ দ্বারা কাজ করা যায়, আবার তাপ অন্য শক্তি, ধরো তাপ থেকে আলো, তাপ থেকে শব্দ, তাপ থেকে বিদ্যুৎ, তাপ থেকে যান্ত্রিক, তাপকে অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায়। এই জন্যে তাপ এক প্রকার কি? শক্তি। এখন প্রশ্ন আসবে তাপ কি ধরনের শক্তি? আচ্ছা, দেখো পদার্থের ভিতরে কি থাকে আগে আমরা ভালো করে বুঝি। পদার্থ, যে কোনো পদার্থ বা বস্তু, পদার্থ বা বস্তুর ভিতরে কি থাকে? ধরো অণু থাকে, পরমাণু থাকে। ওকে, একটা ধরো একখণ্ড লোহার মধ্যে কি থাকে? লোহার পরমাণু থাকে, অণু থাকে। যে কোনো পদার্থের মধ্যে অণু থাকে, পরমাণু থাকে, আরও ভাঙতে আরও ওদের চেয়েও অনেক ক্ষুদ্র জিনিস থাকে। তো ধরো অণু থাকে, পরমাণু থাকে। এখন এই অণু পরমাণু কি স্থির থাকে নাকি গতিশীল থাকে? এটা একটা প্রশ্ন। পদার্থের ভিতরে অণু পরমাণু কি স্থির থাকে নাকি গতিশীল থাকে? উত্তর হচ্ছে এই অণু পরমাণু কিন্তু গতিশীল থাকে, গতিশীল থাকে। কঠিন পদার্থের যে অণুগুলো আছে, কঠিন পদার্থের যে অণু আছে, দেখো কঠিন পদার্থের অণু কি করে? কাঁপতে থাকে। কঠিন পদার্থের অণু কি করে? সব সময় কাঁপতে থাকে। তরল পদার্থের অণু কি করে? তরল পদার্থের অণু কি করে? পদার্থের মধ্যে সঞ্চরণশীল থাকে, সঞ্চরণশীল থাকে মানে চলাচল করে, পদার্থের ভিতরে চলাচল করে। আর গ্যাসীয় পদার্থের অণু কি করে? গ্যাসীয় পদার্থের অণু একদম সরাসরি ছুটাছুটি করে, ছুটাছুটি করে। ওকে, এটা আমরা সবাই জানি। কঠিন পদার্থের অণুগুলো কাঁপতে থাকে এইভাবে। তরল পদার্থের অণু পদার্থের ভিতরে সঞ্চরণশীল চলাচল করে, আর কঠিন পদার্থের অণু একদম পাত্রের মধ্যে ছোটাছুটি করতে থাকে। এখন দেখো, কাঁপতে থাকুক, সঞ্চরণশীল থাকুক, ছোটাছুটি করুক, গতিশীল থাকে তো। যখনই গতিশীল থাকে তখন কি হয়? তার গতিশক্তি থাকে। অর্থাৎ পদার্থের ভিতরে থাকা অণু পরমাণু যেহেতু সবসময় গতিশীল থাকে, এক একভাবে গতিশীল থাকে, কিন্তু তারা গতিশীল থাকে, আর গতিশীল থাকার কারণে তাদের গতিশক্তি থাকে। তো ধরো যে কোনো পদার্থের একটা অণু হচ্ছে m, এবং সেটা v বেগে গতিশীল, সেটা কাঁপুক, চলাচল করুক বা ছোটাছুটি করুক, সেটার বেগ ধরো v। তাহলে আমরা লিখতে পারি কি অণুটার গতিশক্তি কত? ½ mv²। যে কোনো পদার্থের অণু পদার্থের ভিতরে যদি গতিশীল থাকে তাহলে তার গতিশক্তি ½ mv²। এখন এই যে একটা অণুর গতিশক্তি ½ mv², এরকম একটা অণু আছে পদার্থের মধ্যে, এরকম অসংখ্য অণু পরমাণু আছে,
তারা সবাই ছোটাছুটি করছে, তাদের সবারই গতিশক্তি আছে। এখন এই সব পদার্থের যে গতিশক্তির সমষ্টি, এই গতিশক্তির সমষ্টিটাকে আমরা বলবো তাপশক্তি বা হিট। অর্থাৎ আধুনিক মতবাদ অনুযায়ী তাপশক্তি কি? তাপশক্তি হচ্ছে পদার্থের ভিতরে থাকা অণু পরমাণু সমূহের গতিশক্তির সমষ্টি। তাপশক্তি হচ্ছে পদার্থের ভিতরে থাকা অণু পরমাণু সমূহের গতিশক্তির সমষ্টি। এটাই হচ্ছে তাপের আধুনিক মতবাদ। তাহলে তাপ কি? তাপ হচ্ছে পদার্থের ভিতরে থাকা অণু পরমাণু সমূহের গতিশক্তির সমষ্টি। তাপ কি হয়? তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হয়। তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হয়। কখন ট্রান্সফার হয়, কেন ট্রান্সফার হয়, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাপ একটা বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হয়। এখন মনে করো যে তুমি তাপ পরিমাপ করবা, তাপের পরিমাণ পরিমাপ করতে চাও। ধরো এই যে একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, এটা একটা উষ্ণ বস্তু, অর্থাৎ সহজে গরম একটা বস্তু। এই বস্তুর ভিতরে কিন্তু হিট আছে, হিটের মধ্যে একটু বেশি পরিমাণে আছে, বুঝছো? আবার ধরো এটা একটা বস্তু, এটা একটা শীতল বস্তু। শীতল হলে কি হবে? এই বস্তুর ভিতরেও কিন্তু হিট আছে। এমন কোনো বস্তু হয় না যার ভিতরে কোনো হিট নাই, ঠিক আছে? শীতল বস্তু হলে মধ্যে হিট আছে, কম আছে কিন্তু হিট আছে। ওকে, এখন এই উষ্ণ বস্তু আর শীতল বস্তুকে তুমি যদি পাশাপাশি নিয়ে এসে রেখে দাও, তখন উষ্ণ বস্তু থেকে হিট বের হয়ে শীতল বস্তুর দিকে যাবে। সব কিন্তু একবারে বের হয়ে চলে যাবে না। যেটা উষ্ণ বস্তু তার ভিতরে প্রচুর হিট আছে, যেটা শীতল বস্তু ধরো তার মধ্যে কম হিট আছে। ধরো এটাও যে সবসময় সত্যি তাও না, তবে তুলনামূলকভাবে আমরা সাধারণত ধরে নিতে পারি যে এই দুইটা বস্তুর যদি একই উপাদানের হয়, একই আকৃতির হয়, একই আকারের হয়, তাহলে এই দুটো বস্তুর মধ্যে যেটা উষ্ণ তার মধ্যে হিট বেশি আছে। এখন ধরো এই যে উষ্ণ বস্তু হিট ছেড়ে দিবে, শীতল বস্তু হিট গ্রহণ করবে, ঠিক আছে? আমরা, মজার ব্যাপার হচ্ছে কি জানো, আমরা এই হিটটা কোনোদিন পরিমাপ করতে পারবো না। আমরা এই হিটটা কোনোদিন পরিমাপ করতে পারবো না। অর্থাৎ একটা বস্তুর ভিতরে কি পরিমাণ হিট থাকে, তাপ থাকে, সেটা আমরা কখনো মাপতে পারবো না। আমরা এই হিটটা মাপতে পারবো। অর্থাৎ এই যে হিটটা বস্তু ছেড়ে দিছে বা যে হিটটা বস্তু গ্রহণ করছে, সেটা মাপতে পারবো। আমরা সবসময় গৃহীত তাপ বা বর্জিত তাপ আমরা পরিমাপ করতে পারবো। হিট যখন ট্রান্সফার হবে, কতটুক ট্রান্সফার হচ্ছে ওইটা আমরা মাপতে পারবো, কিন্তু কোনো বস্তুর মধ্যে কতটুক হিট আছে এইটা আমরা কখনোই নির্ণয় করতে পারবো না। আমি একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমি এখানে একটা কথা বলছি না যে উষ্ণ বস্তুর মধ্যে হিট বেশি, এটা কিন্তু সবসময় ঠিক না। এমন হতে পারে যে একটা বস্তুর মধ্যে হিট কম আছে তারপরও সে উষ্ণ, সেটা আমরা যখন টেম্পারেচার পড়বো তখন বুঝতে পারবো। এটা আমি একটা আপাতত একটা জাস্ট বোঝানোর জন্য ধরে নিছি যে এই দুটা বস্তুর মধ্যে যার মধ্যে হিট বেশি সেটা উষ্ণ, যার মধ্যে হিট কম সেটা শীতল। তাহলে কি বলছিলাম, যে কোনো বস্তুর মধ্যে কত হিট আছে এটা আমরা মাপতে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখবা যে কোনো বস্তুতে, এটা একটু লিখে নিবা সবাই, কোনো বস্তুতে মোট তাপের পরিমাণ নির্ণয় করা যায় না। কোনো বস্তুতে মোট তাপের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো না। আমরা কি নির্ণয় করতে পারবো? গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ণয় করা যায়। কি বললাম?
একটা বস্তু কতটুক তাপ গ্রহণ করবে বা কতটুক তাপ ছেড়ে দিবে, একটা বস্তুকে তুমি কতটুক তাপ দিলা বা একটা বস্তু কতটুক তাপ ছেড়ে দিল, এটা নির্ণয় করা যাবে। কিন্তু একটা বস্তুর মধ্যে কতটুক হিট আসে এটা কখনো নির্ণয় করা যাবে না। ধরো 10 লিটার পানি, এর মধ্যে কতটুক হিট আসে এটা আমরা নির্ণয় করতে পারবো না, কিন্তু এই পানিটাকে গরম করতে গেলে একে কতটুকু হিট দিতে হবে এটা নির্ণয় করা যাবে। বা একটা পানি ঠান্ডা হয়ে গেল, কতটুকু তাপ ছেড়ে দিল এটা নির্ণয় করা যাবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। তো এবার আসো পরের টপিকে, তাপমাত্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা কি? তাপমাত্রা। দেখো সবাই, তাপমাত্রার সংজ্ঞা কি লেখা আছে? বলছে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে নাকি গ্রহণ করবে। তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যেইটার উপর নির্ধারণ করে ঠিক হয় যে ওই বস্তু অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। বিষয়টা একটু ভেঙে বলতে হবে, একটু বুঝাই বলতে হবে, ঠিক আছে? এটা আপাতত এটা মাথায় নাও, তাপমাত্রা এমন একটা জিনিস যেটার উপর নির্ভর করে ঠিক হয় কোনো বস্তু তাপ ছাড়বে নাকি তাপ গ্রহণ করবে, এবং এটাকে বলা হয় বস্তুর তাপীয় অবস্থা। একটু বুঝাই বলি। ধরো এটা একটা ছেলে, এই ছেলেটার নাম হলো সুমন। এটা একটা ছেলে, এই ছেলের নাম হলো ইমন। ওকে, আচ্ছা সরি। ধরো এই সুমনকে 10 লক্ষ টাকা দেওয়া হলো। এই সুমনকে 10 লক্ষ টাকা দেওয়া হলো, ইমনকে দেওয়া হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। দুইটা ছেলে, একজনের নাম সুমন, একজনের নাম ইমন। সুমনকে তুমি 10 লাখ টাকা দিছো, ইমনকে তুমি 1 লাখ টাকা দিছো। টাকা এমন এক জিনিস যেটা মানুষের কাছে আসলে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানুষের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো ধরো এই যে আমি সুমনকে অনেক টাকা দিলাম, তাতে করে দেখা গেল কি যে সুমনের অহংকার অতটা বাড়েনি। অনেক টাকা দেওয়ার পরেও সুমনের অহংকার কম, মানে টাকা পয়সা পেলে মানুষের যা হয় ভাবসাব একটু বেড়ে যায়, এর সুমনের ভাবসাব অতটা বাড়েনি, ভাবসাব কম। কিন্তু ইমনকে 1 লক্ষ টাকা দেওয়ার পর দেখা যাচ্ছে ইমনের ধরো পুরো গেট আপ চেঞ্জ, জামা কাপড়, জুতা থেকে শুরু করে চুল টুল স্পাইক করে খুবই অহংকার এবং খুব ভাবসাব নিয়ে এসে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তার মানে 1 লক্ষ টাকা পাওয়াতে তার প্রচণ্ড পরিমাণ অহংকার বেড়ে গেছে। ওকে, এইখানে একটা বোঝার ব্যাপার, সেটা কি? এই যে টাকা, এই টাকাকে যদি বলি আমি হিট অর্থাৎ তাপ, টাকাকে যদি বলি আমি তাপ, হিট, তাহলে এই অহংকার জিনিসটা হচ্ছে তাপমাত্রা। এই অহংকার জিনিসটা হচ্ছে তাপমাত্রা। তাহলে ইমনের অহংকার কিন্তু কি ছিল? ইমনের অহংকার কিন্তু বেশি ছিল। এই অহংকার জিনিসটাকে আমরা বলছি তাপমাত্রা। মানে তাপ পাওয়ার পর একটা বস্তুর রেসপন্স কি হবে, রেসপন্সটা কেমন হবে সেইটা নির্দেশ করবে তাপমাত্রা দিয়ে, অর্থাৎ তার অবস্থা। সেরকম টাকা দেওয়ার পরে যার অহংকার বেশি হয়ে গেছে, এই যে অহংকার বেশি, তাহলে আমরা এখন বুঝবো কি ইমনের তাপমাত্রা বেশি, এটার তাপমাত্রা বেশি।
কথা বোঝা গেছে? তাহলে যে অনেক টাকা নেওয়ার পরেও তার অহংকার কম, আমরা বলবো তার তাপমাত্রা কম। আর অল্প টাকাতেই যে অহংকার বেড়ে গেছে, আমরা বলবো তার তাপমাত্রা কি বেশি। তার মানে তাপমাত্রা কিন্তু তাপ বেশি থাকলেই হবে না, তাপ নেওয়ার পর একটা বস্তু কি কেমন রেসপন্স করছে এইটা হচ্ছে নির্দেশ করতে হবে তাপমাত্রা দিয়ে। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, তাপ দিলে ওই বস্তুর কি অবস্থা হয় সেটা হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ আমরা যে বলি উষ্ণ বস্তু, শীতল বস্তু, এই উষ্ণ বস্তু মানে কি? মানে ওর অহংকার অনেক বেশি, মানে ও অনেক গরম হয়ে গেছে, মানে ওর তাপমাত্রা অনেক বেশি। তার মানে যার তাপমাত্রা বেশি সে উষ্ণ, যার তাপমাত্রা কম সে হচ্ছে শীতল। তাইলে তাপমাত্রা জিনিসটা কি? আবারও বলছি, তাপমাত্রা হচ্ছে একটা বস্তুকে তাপ দেওয়ার পর বস্তুর যে অবস্থাটা হয়, বস্তুটা কেমন ঠান্ডা হলো, কেমন গরম হলো, একটা বস্তুকে তাপ দেওয়ার ফলে সে কেমন গরম হলো, ওইটা আমরা নির্দেশ করবো তাপমাত্রা দিয়ে। তাপমাত্রা যত বেশি ওই বস্তু তত বেশি উষ্ণ, তাপমাত্রা যত কম বস্তু তত শীতল। আশা করি তাপমাত্রা কি বুঝতে পারছো? তারপরে আরেকবার একটু অন্যভাবে বলবো। এটা বোঝার জন্য বলছি, তাপমাত্রা হচ্ছে তাপের ঘনত্ব। কি বলো? তাপমাত্রা হচ্ছে তাপের ঘনত্ব। অর্থাৎ ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু। ধরো এই বস্তুকে তুমি কিছু তাপ দিলে, যে এগুলো তাপ, ধরো এগুলো তাপ, ধরে নাও আর কি, বোঝার জন্য বলছি এগুলো, ধরো এগুলো তাপ, আর ধরো এগুলো তাপ। ধরো এই বস্তুর মধ্যে 100 জুল তাপ আছে। এই কথাটা বলা হয়েছিল না, তাপের একক কিন্তু জুলও হবে। কেন? কারণ তাপ এক প্রকার শক্তি বলছি আমরা, তাহলে তাপের একককে আমরা কিন্তু জুল বলবো। তো ধরো এই বস্তুর মধ্যে 100 জুল তাপ আছে, এই বস্তুর মধ্যেও 100 জুল তাপ আছে। ওকে, তাহলে দেখো এই বস্তুটা বড় না, বস্তুটা সাইজ হবে, ধরো এই বস্তুটা লোহার তৈরি, এই বস্তুটা লোহার তৈরি। তাহলে এই যে এই বস্তুর মধ্যে লোহার পরমাণু বেশি আছে না, এই বস্তু অনেক বড় বস্তু, বড় বস্তু হওয়ার কারণে লোহার পরমাণু বেশি। তুমি যখন 100 জুল তাপ দিবা তখন অনেকগুলো লোহার পরমাণু ওই তাপটা ভাগ করে নেবে। অর্থাৎ প্রত্যেকটা অণু কম শক্তি পাবে, কারণ এখানে অণুর সংখ্যা বেশি আছে। আর এখানে লোহা, এটা কিন্তু এটা এক টুকরো, ছোট টুকরা, এখানে লোহার অণু পরমাণুর সংখ্যা কম আছে। তুমি যখন একেও 100 জুল তাপ দিবা তখন এখানে লোহার প্রত্যেকটা পরমাণু কিন্তু বেশি পরিমাণ শক্তি পাবে। আমার কথা কি বুঝছো? ধরো এখানে 100টা লোহার পরমাণু আছে, 100টা লোহার পরমাণুকে যদি 100 জুল তাপ দাও তাহলে প্রত্যেকটা পরমাণু 1 জুল করে শক্তি পাবে। কিন্তু ধরো এখানে 10টা লোহার পরমাণু আছে, 10টা, তাহলে কি হবে? তাহলে 10টা পরমাণুকে যদি 100 জুল তাপ দাও তাহলে প্রত্যেকটা পরমাণু 10 জুল করে শক্তি পাবে। এখানে প্রত্যেকটা অণুর শক্তি বেশি থাকবে, অর্থাৎ এটা হবে গরম। আর এখানে প্রত্যেকটা অণুর শক্তি কম থাকবে, এটা হবে ঠান্ডা। যদিও দুটার মধ্যে একই পরিমাণ হিট আছে, 100 জুল 100 জুল। আমার কথা বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারি তাপমাত্রা হচ্ছে প্রতি অণুতে তাপ, প্রতি অণুতে তাপ। ওকে, মানে ধরো দুইটা ফ্যামিলি, একটা ফ্যামিলি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আর একটা ফ্যামিলি মাসে 50,000 টাকা ইনকাম করে। কোন ফ্যামিলিটা বেশি ধনী এটা বলা যাবে না। ধরো যে ফ্যামিলি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে ওই ফ্যামিলিতে মেম্বার 10 জন, মেম্বার হচ্ছে 10 জন, তাহলে প্রতি মেম্বার মাথা পিছু কিন্তু 10,000 টাকা করে ইনকাম হয়। কিন্তু যে ফ্যামিলি ধরো 50,000 টাকা ইনকাম করে ওই ফ্যামিলিতে মেম্বার 2 জন, ওখানে কিন্তু প্রতি মেম্বার 25,000 করে থাকে মাথা পিছু। তাহলে যে ফ্যামিলি 50,000 ইনকাম করছে তারাই কিন্তু বেশি ধনী। এখানেও বিষয়টা তাই, তুমি অনেক বড় একটা বস্তুকে
অনেক বড় একটা বস্তুকে তুমি 100 জুল তাপ দাও, আর ছোট্ট একটা বস্তুকে তুমি আরও কম দাও, দরকার 80 জুল তাপ দাও, তারপরও কিন্তু এটা উষ্ণ হয়ে যাবে। কারণ এখানে শক্তি কম হলেও কি অণুর সংখ্যাও কম, শক্তিটা এখানে খুবই অল্প অণুর মধ্যে ভাগ হয়ে যাবে, এটা কিন্তু শীতল হয়ে যাবে। কারণ এখানে 100 জুল শক্তি বেশি হলেও কি অনেক অণুর মধ্যে ভাগ হয়ে গেছে। বোঝা গেছে? এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে তাপের প্রবাহ। তাপের প্রবাহ, তাপ কোন দিক থেকে কোন দিক যাবে মনে রাখবা। ধরো দুইটা বস্তু, এই বস্তুটা উষ্ণ, এই বস্তুটা শীতল। এই বস্তুর তাপমাত্রা T1, এই বস্তুর তাপমাত্রা T2। যেহেতু এটা উষ্ণ, তার মানে আমরা বলবো T1 গ্রেটার দেন কি T2। তো মনে রাখবা তাপ সবসময় উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে যাবে, এটা মনে থাকতে হবে। তাপ অলওয়েজ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যাবে। তাপ সবসময় উষ্ণ বস্তু তাপ ছাড়বে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে। কার মধ্যে কত জুল তাপ আছে এটা জানার দরকার নেই। যেটা গরম সে তাপ ছাড়বে, যে ঠান্ডা সে তাপ গ্রহণ করবে। ধরো 1 কাপ কফি তুমি ঘরের মধ্যে রেখে দিছো, কফি কিন্তু গরম আর ঘরের বায়ুমণ্ডল কিন্তু ঠান্ডা। এখানে কফি কিন্তু তাপ ছেড়ে দিবে আর ঘর তাপ গ্রহণ করবে। বিষয়টা বুঝো। একটা জায়গায় ধরো আগুন জ্বলছে, তাহলে ও কিন্তু গরম আর চারপাশটা ঠান্ডা, তাহলে আগুন যেখানে জ্বলছে সেইখান থেকেই তাপটা বের হয়ে পরিবেশের চারপাশে ছড়ায় পড়বে। তাহলে তাপ সবসময় কোন দিক থেকে কোন দিক যাবে? উষ্ণ থেকে শীতলের দিকে। এটা তার মানে তাপ কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হয় এটা সবসময় নির্ভর করে তাপমাত্রার ওপর, তাপের ওপর না। তাপ, এটা একটু নোট লিখে নিবা, তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে তা নির্ভর করে তাপমাত্রার উপর, তাপের উপর না। যেমন ধরো বলো তো নদীতে পানি বেশি না সমুদ্রে পানি বেশি? অবশ্যই সমুদ্রে বেশি। তাহলে নদীর পানি কেন সমুদ্রে যায়? সমুদ্রের পানি তো নদীতে আসে না, নদীর পানি সমুদ্রে যায় কেন? কারণ পানি কোন দিক থেকে কোন দিকে যায় এটা কিন্তু পানির পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে পানির উচ্চতার উপর। পানি সবসময় উঁচু থেকে নিচুর দিকে যাবে, পানি সবসময় উঁচু জায়গা থেকে নিচুর দিকে যাবে। এজন্য হিমালয়ে বৃষ্টি হয়, সেই পানি নদী হয়ে সমুদ্রে আসে। পানি কোন দিক থেকে কোন দিকে যাবে এটা নির্ভর করবে উচ্চতার উপর। যেমন তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা নির্ভর করে তাপমাত্রার উপর। তার মানে পানির ক্ষেত্রে যেটা উচ্চতা, এখানে সেটা তাপমাত্রা, আর পানির ক্ষেত্রে যেটা পানি আমাদের সেটা তাপ। তাহলে পানি কোন দিক থেকে কোন দিক যাবে উচ্চতার উপর নির্ভর করে, তাপ কোন দিক থেকে কোন দিক যাবে সেটা তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে উচ্চ তাপমাত্রা মানে এটা উঁচুতে, উঁচু এটা, আর নিম্ন তাপমাত্রা মানে নিচুতে। তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। কতক্ষণ হবে? যদি বলি এই তাপটা কতক্ষণ প্রবাহিত হবে, তাহলে মনে রাখতে হবে যতক্ষণ না তাপীয় সমতায় আসছে। কি বললাম? যতক্ষণ না তাপীয় সমতায় আসছে। তাপীয় সমতা মানে কি? মানে একটা বস্তু, এটা একটু মুখে বলে দেই, সহজ জিনিস। একটা গরম বস্তু তাপ ছাড়বে, সে ধীরে ধীরে শীতল হবে, আর শীতল বস্তু তাপ গ্রহণ করবে, সে ধীরে ধীরে উষ্ণ হবে। তাহলে গরম বস্তু তাপ ছাড়বে, ও ধীরে ধীরে শীতল হবে, শীতল বস্তু তাপ গ্রহণ করে ধীরে ধীরে উষ্ণ হবে। যখন এদের দুজনের তাপমাত্রা সমান হবে তখন আর তাপের আদান প্রদান হবে না। ধরো 1 কাপ কফি তুমি ঘরের মধ্যে রাখছো, 1 কাপ কফি তাপ ছেড়ে দিবে, ঘরের বায়ুমণ্ডলে সেই তাপ ছড়ায় পড়বে। যখন কফি ধীরে ধীরে ঠান্ডা হতে হতে যখন ঘরের সাথে বায়ুমণ্ডলের সাথে যখন কফির তাপমাত্রা সমান হয়ে যাবে তখন কফি আর তাপ ছাড়বে না। অর্থাৎ দুটো ভিন্ন তাপমাত্রার বস্তু
ততক্ষণই তাপের আদান প্রদান করবে যতক্ষণ না তাদের তাপমাত্রা সমান হচ্ছে। কথা ক্লিয়ার? দুটা ভিন্ন তাপমাত্রার বস্তু ততক্ষণই তাপের আদান প্রদান করবে যতক্ষণ না তাদের তাপমাত্রা সমান হচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম? তাপ কি, তাপমাত্রা কি। এর পরের ক্লাসে আমরা পড়ব তাপমাত্রা কিভাবে মাপতে হবে, তাপমাত্রার স্কেল সম্পর্কে আমরা ধারণা নেব। তোমরা সবাই জানো তাপমাত্রা মাপার অনেক স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, বিভিন্ন এককে তাপমাত্রা মাপা হয়। সেই স্কেলগুলো সম্পর্কে জানবো এবং তাপমাত্রা কিভাবে মাপতে হয়, তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি, থার্মোমিটার কিভাবে কাজ করে, এগুলো আমরা পরের ভিডিওতে শিখব।